নাম লেখো, এখানে নাম লেখা নেই তো। স্যার লেখা আছে তো। আচ্ছা, আমার এখানে শো করেনি। যাই হোক, তোমরা বলো দেখি কয়টা এক্সপেরিমেন্ট হয়ে গেছে। বিএমবি হ্যাঁ হ্যাঁ বিএমবি এর স্যার হ্যাঁ। গুণ আঙ্গাল একটা, দুইটা, স্যার পাঁচটা। 5টা। কি কি বলতে জি পারবা? স্যার। দেখে বলো। জি স্যার। স্যার এক নম্বরে ছিল হাউ টু এক্সপ্রেস দ্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন রিলেটেড, ওইটা ছিল। আচ্ছা। মোলার। হ্যাঁ, তারপরে? তারপরে তারপর ছিল কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ কার্বোহাইড্রেটস। হুম। আচ্ছা আর তারপরে স্টিম অফ ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড বাই ডাই মেথড। আচ্ছা তারপরে ছিল স্টার্চ প্রিপারেশন এন্ড অ্যাকশন অফ স্যালিভারি অ্যামাইলেজ। আচ্ছা। আর তারপরে ছিল কেমিস্ট্রি, না সরি স্যার, তারপরে কানক স্যারের ছিল। তো এটা এক্সপেরিমেন্টের নাম লেখা নেই এখানে। আচ্ছা ঠিক আছে। এটা ছিল প্রোটিন কালার টেস্ট। প্রোটিন কালার টেস্ট স্যার, প্রোটিন কালার টেস্ট। আচ্ছা, অনেকগুলো হয়ে গেছে তাহলে আমাদের। এইটাই শেষ বোধ হয় নাকি? স্যার স্যালাইভারি অ্যানালাইজ ওটা স্যার কি করানো হবে না? স্যালাইভারি অ্যানালিসিস করানো হয়নি তোমাদের? না মানে স্যার। দেখানো হয়নি? না স্যার। আচ্ছা আচ্ছা। ওটা কি আমি নিছি? আমি ক্লাসটা নিছিলাম না তো? কোন স্যার নিছিলেন? ওটা চয়ন স্যারের একটা ক্লাস ছিল, ওটা স্যার আরেকটা নাম দেখছিলাম, কি জানি স্যার ভুলে যাচ্ছে। স্যার ওটাই কি সেটা? কি সেটা বলতে হবে তো, না হলে আমি বুঝবো না। ওটাই স্যার আমি সেটা স্যার মানে দেখি কোনটা আসলে? স্যার, ধীরে দাঁড়াবো স্যার, ওটার নামটা স্যার আলাদা ছিল একদম। কি বলো, সেটা কোথাও লেখা নাই? কার কাছে আছে লেখা, বলো। স্যার স্যালিভারি অ্যামাইলেজের। হ্যাঁ, স্যালাইভারি অ্যামাইলেজ। স্যার এটা তো স্যার স্যার প্রিপারেশন এন্ড অ্যাকশন অফ স্যালিভারি অ্যামাইলেজ, এটা নিছেন চয়ন স্যার। আচ্ছা আচ্ছা। টাইটেলটা করে বললাম না, লেখা নাই কারোর খাতায়। প্রিপারেশন অফ ডিটেকশন অফ অ্যামাইলেজ অ্যাক্টিভিটি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা নিয়ে কি কি কে কি বললা যে এটা হয়নি? না স্যার। ওকে। তো কে যেন বললা যে ওটা দেখানো হয়নি? কি আসলে বিষয়টা কি? স্যার বলো কি? স্যার ওটা স্যার ইয়েতে স্যার চয়ন স্যারের সাথে স্যার মানে আরেকবার স্যার কথা বলা লাগতো, স্যার বলছিলেন তো যে ওটা নিয়ে আরেকটা কি জানি ভিডিও দিবে আর হচ্ছে নর্মালি ক্লাস ওই জন্য স্যার বলছিলেন। নরমালি ক্লাস? মানে স্যার ওটার পরে মানে এগুলো শেষ হলে স্যার স্যার বলছে যে আরেকবার বলো ওটার উপর আরেকটু ক্লাস নেবেন, যে আরো কিছু ভিডিও আচ্ছা দেখাবে, সেখানে ভিডিও গুলো দেখানো হয় আচ্ছা না। আচ্ছা। ভিডিও আমার কাছে আছে, দেখতে হবে। আমি দেখতে চাইলে দেখাতে পারি। তো আগে আমার যেটা আজকে অ্যাসাইন করা ক্লাস, সেটা আগে শেষ করি, পরে যদি তোমরা জি স্যার। ইন্টারেস্টেড থাকো। আহ, ঠিক আছে, আজকের এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা হলো প্রক্সিমেট অ্যানালাইসিস নিয়ে। আমি মনে হয় স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাই নাকি? তাহলে তো সুবিধা হয় তোমাদের জন্য।
স্যার স্ক্রিন কি শেয়ার দিছেন? দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। দেখতে পাবো এখন? জি স্যার। ওকে, এইটাই আমাদের আজকের হলো এক্সপেরিমেন্ট। আসলে এটা এক্সপেরিমেন্ট বললেও এটা আমরা ওই ফিজিক্যালি ক্লাস করলেও এটা আমরা করাইতে পারি না আর কি, মানে হাতে কলমে এটা দেখাতে পারি না। শুধু থিওরিটিক্যাল আলোচনা করি। তোমাদের একটু এই বিষয়ে ধারণা থাকা জরুরি, সেই জন্য এই বিষয়টা বিভিন্ন ভাবেই তোমাদের সামনে আসবে। সামনের সেমিস্টার গুলোতেও বিভিন্ন কোর্সে এই টার্মিনোলজি গুলো ফেস করতে হবে। সেই কারণে একটা ধারণা দেওয়ার জন্য আর কি আমরা এটা পড়াই। সবচেয়ে ভালো হতো যদি হাতে কলমে দেখানোর সুযোগ পেতাম, সেটা সবচেয়ে ভালো হতো। যাই হোক, দেখতে পাচ্ছ আজকে টাইটেলটা হচ্ছে প্রক্সিমেট অ্যানালাইসিস, অথবা তোমরা বিভিন্ন ভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। অ্যানালাইসিস অফ প্রক্সিমেট কম্পোজিশন, প্রক্সিমেট অ্যানালাইসিস অফ ফুড, যেভাবেই লেখা কোনো অসুবিধা নাই। প্রথমেই আসলে আমরা এটা আসলে কি জিনিস বা এটা দিয়ে কি বোঝায় সেটা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে তোমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ওকে, দেখো, proximate analysis refers to the quantitative analysis of macromolecules in food. ঠিক আছে, একটা ফুডের মধ্যে যে ম্যাক্রোমলিকিউল গুলো থাকে সেগুলোর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হলো প্রক্সিমেট অ্যানালাইসিস। ঠিক আছে, বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করে এটা আমরা করি, সেইগুলোই আমরা একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। প্রক্সিমেট অ্যানালাইসিস এর মধ্যে আমরা হলো তোমাদের আরেকটা অপশন আছে, আরেকটা ভালো একটা স্লাইড, এটা দেখতে পাচ্ছ স্লাইড? Yes, sir. জি স্যার। আচ্ছা, দেখো এখানে ওই কথাটাই বলা আছে, quantitative estimation of macronutrients is carried out by a method known as proximate analysis. এটার মধ্যে আমরা এই যে ময়েশ্চার, অ্যাশ, ক্রুড প্রোটিন, ক্রুড লিপিড, ক্রুড ফাইবার, এইগুলো অ্যানালাইসিস করে এগুলোর পরিমাণ একটা ফুডে বা যেকোনো একটা এলিমেন্ট, যেকোনো একটা সাবস্টেন্স এর মধ্যে কি পরিমাণে আছে সেগুলো আমরা বের করতে পারি। এবং এই পাঁচটা বের করার পরে 100 থেকে এই সবগুলোর পরিমাণ বিয়োগ করলে যেটা থাকে সেটা হলো আমাদের নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট বা কার্বোহাইড্রেট। ঠিক আছে, স্যার আবার একটু বলেন। বলবো, দাঁড়াও। এইটা দেখতে পাচ্ছ এখন? ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনা করতেছি প্রক্সিমেট অ্যানালাইসিস নিয়ে। প্রথমে বললাম যে প্রক্সিমেট অ্যানালাইসিসটা কি, এটা কি বুঝতে পারছো? একটা ফুডের মধ্যে বা সাবস্টেন্সের মধ্যে যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো থাকে সেগুলোর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করা হলো প্রক্সিমেট অ্যানালাইসিস। ঠিক আছে, সেটার মধ্যে প্রক্সিমেট অ্যানালাইসিসের মধ্যে আমরা যেগুলো বের করি সেগুলো হচ্ছে এই যে ময়েশ্চার, ক্রুড প্রোটিন, ক্রুড লিপিড, ক্রুড ফাইবার, অ্যাশ এবং সবশেষে নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট বা কার্বোহাইড্রেট। ঠিক আছে, আমি বলি, কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, প্রথমেই না বুঝলে হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। ময়েশ্চার, এইটা আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা হলো এই কাজগুলো আমি আমার নিজেরই করা। ঠিক আছে, আমার কাজ যেগুলো করছি সেগুলো, এটা মূলত আসলে আমার থিসিসে এইগুলো আমাকে লিখতে হয়েছে। সেইখানেই আমি প্রক্সিমেট কম্পোজিশন
অ্যানালাইসিস করি এবং থিসিসের মধ্যে সেগুলো লিখতে হয় আমাকে। সেই লেখাটাই আর কি আমি এখন সরি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখ, ময়েশ্চার এইটা আমরা কিভাবে বের করি? The moisture content of the sample of any sample is determined using the method described by AOAC. AOAC অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ অফিসিয়াল অ্যানালিটিক্যাল কেমিস্ট। ঠিক আছে, তাদের দেওয়া মেথড অনুযায়ী আমরা কাজগুলো করি। প্রথমেই স্যাম্পলটাকে টেয়ার্ড পোর্সিলিন ক্রুসিবলের মধ্যে, টেয়ার্ড পোর্সিলিন ক্রুসিবল, এটা বোঝো? এগুলো বোঝো না? ক্রুসিবল জানো? ক্রুসিবল জানো, তাই তো? ক্রুসিবলকে ওয়েট নেওয়ার পরে সেইটার ওয়েট 0 করে দেওয়াটাকে আমরা টেয়ার্ড পোর্সেলিন ক্রুসিবল বলছি। The crucibles containing the sample are weighed and then placed in an oven maintained at 105 degrees Celsius for 24 hours. ওই যে ক্রুসিবলের ওয়েটটাকে আমরা 0 করে নিলাম, সেইটার মধ্যে স্যাম্পল দিয়ে, একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল দিয়ে, স্যাম্পল সহ ক্রুসিবলটাকে ওভেনের মধ্যে রাখতে হয় 24 ঘন্টার জন্য 105 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এই পর্যন্ত কি বুঝতে পারছো? স্যার টিয়ার্ড ক্রুসিবল যেটা, ওই টিয়ার্ড মানে কি ওইটা একটু বলেন স্যার। টেয়ার্ড হচ্ছে 0 করে নেওয়া, যেটা ওয়েইং মেশিন দেখছো না, হ্যাঁ। ওজন করার যন্ত্র দেখছো তো, ওগুলো 0 করে নেয়, যে সেটা কি খেয়াল করছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেটাই টেয়ার্ড বলে। তোমরা কখনো ওয়েইং মেশিন দেখলে দেখবা যে সেটার গায়ে লেখা আছে টেয়ার্ড। ওইটা চাপলে ওইটা ওই ওর উপরে যে ওজনটাই থাক সেটার ওজন 0 হয়ে যাবে, আচ্ছা স্যার। সেটাকে মাইনাস করে দিবে ওজনটাকে। তোমরা দেখছো তো সবজি কিনতে গেলে কি করে, উপরে যে ঝুড়িটা থাকে, ওয়েইং মেশিনের উপরে যে ঝুড়িটা থাকে ওইটার ওজন দেখবা সবসময় 0। খেয়াল করছো? ওইটা হলো টেয়ার্ড ঝুড়ি, বুঝছো? জি স্যার। সেইটাই হলো এখানে আমি বলছি টেয়ার্ড পোর্সেলিন ক্রুসিবল। অর্থাৎ আমরা শুধু স্যাম্পলের ওয়েটটা রাখবো আর কি, পোর্সেলিনের মানে ক্রুসিবলের ওয়েটটা আমরা কাউন্ট করবো না, সেজন্য এটা আগেই বাদ দিয়ে দিচ্ছি। এইটাই। তারপরে ক্রুসিবলটাকে ওই 24 ঘন্টা পরে ওভেন থেকে বের করে সেটাকে আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা করব। তারপর আবার ফাইনাল ওয়েটটা কি হয় সেটা দেখব, এবং সেখান থেকে আমরা এই যে ইকুয়েশন দেখতে পাচ্ছ একটা, সেই ইকুয়েশনের সাহায্য নিয়ে কত পার্সেন্ট ময়েশ্চার সেই ফুডের মধ্যে ছিল সেটা আমরা জানতে পারবো। ইকুয়েশনটা দেখো, ইনিশিয়াল ওয়েট মাইনাস ফাইনাল ওয়েট divided by weight of the sample into 100. Very easy. এটুকু বুঝতে পারছো ময়েশ্চার কিভাবে বের করি? কথা বলো, কিছুই না বুঝলে সেটা বলো যে কিছুই বুঝিনি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। ইনিশিয়াল ওয়েটের মধ্যে স্যাম্পল ওয়েট, ক্রুসিবল ওয়েট দুইটাই যোগ করা কেন স্যার? আমরা ক্রুসিবল ওয়েট টের করে দিলাম না? হ্যাঁ, ঠিকই আছে। ইনিশিয়াল ওয়েটটার মধ্যে আমরা স্যাম্পল ওয়েট এবং ক্রুসিবল ওয়েট দুইটাকেই রাখছি, এবং সেটা হলো হিটিং করার আগে। ঠিক আছে, ক্রুসিবলের ওয়েট তো 0 আমরা করেই নিছি, ঠিক না? ক্রুসিবলের ওয়েট লেখা থাকলেও তো অসুবিধা নাই, ওইটার ওয়েট নাই আলটিমেটলি। যাই হোক, বিষয়টা হলো ওয়েট অফ স্যাম্পল মাইনাস ফাইনাল ওয়েট বাই ওয়েট অফ স্যাম্পল। ক্লিয়ার? মানে জি স্যার। ড্রাই করার আগের ওয়েট খুবই খুবই সিম্পল, তুমি চিন্তা করো এইভাবে। স্যার ড্রাই তার মানে করার, ক্রুসিবলের ওয়েটটা আমরা নেব না, একদম টোটাল বাদ দিয়ে দেবো। হ্যাঁ ক্রুসিবল ওয়েট বাদ। মানে ওটা খালি আমরা টেয়ার করার জন্য খালি যেটুকু ই করে ওইটুকু নেবো। ঠিক আছে, বুঝছি স্যার। হ্যাঁ,
বিষয়টা হলো যে ড্রাই করার আগের ওয়েট, অর্থাৎ ওয়েট ডাব্লিউইটি WEIGHT দুইটা ওয়েট, বুঝছো আমার কথা? ওয়েট মানে কি একটা ওয়েট মানে হচ্ছে ভেজা যেটা, বুঝছো আমার কথা? বুঝতে পারতেছো? ওয়েট মাইনাস ড্রাই ওয়েট জি স্যার। divided by weight of the sample into 100। এইভাবে আমরা ময়েশ্চার বের করবো। আর ড্রাই করবো কিভাবে সেটা একটু মনে রাখবো। ওভেনের মধ্যে 24 আওয়ার রাখবো 105 ডিগ্রি সেলসিয়াসে, 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 24 ঘন্টা বা ওভারনাইট ওভেনে রেখে সেটাকে আমরা ড্রাই করব। ড্রাই করার আপনি পরে যে বললেন যে স্যার ক্রুসিবলের ওয়েটটা নেওয়া হবে না, কিন্তু নিচে তো লেখা আছে দুটাই সেটাই নিতে তো হবে। বললাম, সেই প্রশ্নটাই তো একজন করেই গেল। ওইটা তুমি মনে করো নাই, ওইটা বাদ দাও, ঠিক আছে? ওটার ও, ওয়েট তো জিরোই থাকলে লেখা হ্যাঁ থাকে। ওটাই তো স্যার। হ্যাঁ ওইটা, ওটা তোমার কাউন্ট করার দরকার নাই। আচ্ছা, তারপরে আসা হলো প্রোটিন কন্টেন্ট। এখানে অনেক কিছুই লেখা আছে, আমি আসলে, ঠিক আছে আমি একটু পড়ে যাই, আমরা দেখো কোথায় বুঝতে পারো না। The principle of protein estimation is based on estimating the nitrogen content of the material and then multiplying the nitrogen value by 5.5 অথবা 6.25। স্যার আমরা এগুলো তো তোমরা জানো দেখতে তো? পাচ্ছি না। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্যার আমরা আগের ওয়ার্ড ফাইল দেখতেছি, ওই যে ময়েশ্চারের পরে Moisture, অ্যাশ আছে স্যার। ওইটা। আচ্ছা, তোমরা কোনটা দেখতেছো? 3.3.2 ডিটারমিনেশন অফ প্রোটিন কন্টেন্ট, এরকম কিছু না স্যার, দেখতে পাচ্ছ? না ময়েশ্চারটাই স্যার, দেখাচ্ছে। ময়েশ্চারের স্যার ফ্ল্যাগটাই দেখাচ্ছে। আচ্ছা চেঞ্জ আচ্ছা হয় নাই স্যার, ফ্লাইটটা চেঞ্জ হয় না, আগেরটাই আছে স্যার। ও আচ্ছা, ঠিক আছে দেখি তো। এবার দেখতে পাও কিনা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, ডিটারমিনেশন অফ প্রোটিন কন্টেন্ট। এই প্রোটিনটা আসলে ক্রুড প্রোটিন। ক্রুড মানে বোঝো তো, বিশুদ্ধ নয়, এরকম কিছুই তো, তাই না? এটা আসলে ক্রুড প্রোটিন বললেই সবচেয়ে ভালো হয়। এইটা আমরা যেভাবে বের করি সেটা হলো, এইটার যে প্রিন্সিপল সেটা হচ্ছে যে ওই তুমি তোমার যে স্যাম্পল, সেই স্যাম্পলের সকল নাইট্রোজেন এস্টিমেশন করা, সেইটার উপর ভিত্তি করেই ক্রুড প্রোটিন আমরা বের করি। এজন্যই এটাকে ক্রুড প্রোটিন বলি, কারণ হচ্ছে সব ধরনের নাইট্রোজেনই আমরা হিসাব করি, অথচ আমরা কিন্তু জানি যে আসলে সব ধরনের নাইট্রোজেন হলেই যে সেটা প্রোটিন হবে তা কিন্তু নয়, তাই তো? কিন্তু আমরা এস্টিমেশন করার সময় সব ধরনের নাইট্রোজেনের পরিমাণই এস্টিমেশন করি, যার জন্য এটাকে আমরা ক্রুড প্রোটিন বলি আর কি, ঠিক আছে? সকল ধরনের নাইট্রোজেন এস্টিমেট করার পরে সেটাকে আমরা মাল্টিপ্লাই করি 5.58 বা 6.25 দিয়ে। এই দুটার সংখ্যা সম্বন্ধে তোমরা তো জানো, তোমরা জেলডাল মেথড পড়ছো না? প্রোটিন এস্টিমেশন বাই জেলডাল মেথড। না স্যার, আমাদের প্রোটিন কালার টেস্ট করেছে শুধু। পড়োনি? আচ্ছা ঠিক আছে, এই দুটাকে বলা হয় কনভার্সন ফ্যাক্টর। একটু পরে বলি আবার, শুধু এতটুকু এখন জানো যে এই দুটা সংখ্যাকে আমরা কনভার্সন ফ্যাক্টর বলি। আচ্ছা বলে ফেলি, যদি আমার স্যাম্পলটা প্লান্ট সোর্স থেকে হয় তাহলে সেটাকে 5.58 দিয়ে গুণ করতে হয় বা 5.5। আর যদি স্যাম্পলটা অ্যানিমেল অরিজিন হয় তখন সেটাকে মাল্টিপ্লাই করতে হয় 6.25 দিয়ে। এই সংখ্যাগুলোকে বলা হয় কনভার্সন ফ্যাক্টর। ওকে, this is referred to as crude protein content since the এই যে নন প্রোটিন নাইট্রোজেন, অর্থাৎ যে সকল নাইট্রোজেন প্রোটিন নয় সেইগুলো
আমরা হিসাব করি এই পদ্ধতিতে, সেই কারণে এটাকে আমরা ক্রুড প্রোটিন কন্টেন্ট বলছি। ওকে, NPN present in the material was taken into consideration in the protein investigation. The estimation of nitrogen is made by modified microzeldal method, অথবা জেলডাল মেথড বললেই হবে। এটা হলো আরেকটু আধুনিক একটা প্রসেস, বা ওই জেলডাল মেথডের একটু ডেভেলপড ভার্সন আমাদের মাইক্রোজেলডাল মেথড, which depends on the fact that organic nitrogen, when digested with concentrated sulfuric acid, is converted into ammonium sulfate. Ammonia liberated by making the solution alkaline is distilled into a known volume of standard uric acid, which is then back titrated. So এগুলো এত কিছু তোমাদের জানা দরকার, আমি পড়ছি ঠিক আছে, কিন্তু এত কিছু আমি বললাম ঠিক আছে, কিন্তু মানে তুমি হয়তোবা চিন্তা করতেছো এত কিছু জানতে হবে, আসলে দরকার নাই। তুমি শুধু এটা জানো যে এটা জেলডাল মেথডে আমরা এটা বের করি। এখানে এটাকে ক্রুড প্রোটিন বলছি কারণ এর মধ্যে NPN আছে। কনভার্সন ফ্যাক্টর প্লান্ট সোর্সের ক্ষেত্রে কোনটা, অ্যানিমাল সোর্সের ক্ষেত্রে কোনটা, এগুলো শুধু জানো। আর বিস্তারিত এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে এরকম কিছু নাই। রিএজেন্ট গুলো দেখো, এই রিএজেন্ট গুলো আমরা ব্যবহার করি, এই রিএজেন্ট গুলো ব্যবহার করে জেলডাল মেথড এর সাহায্যে প্রোটিন এস্টিমেশন করি। তোমাদেরকে এটা আলাদাভাবেই একটা এক্সপেরিমেন্ট এটা করানো হয়, এস্টিমেশন অফ প্রোটিন বাই জেলডাল মেথড। সেইখানে তোমরা এগুলো বিস্তারিত জানবে, যে এইসব রিএজেন্ট ব্যবহার করতে হবে সেখানে। ওয়ার্কিং প্রসিডিউর, আচ্ছা আমি অন্যভাবে দেখাবো ওয়ার্কিং প্রসিডিউর। ক্যালকুলেশনটা জানা লাগবে, এটা একটু দেখো। ক্যালকুলেশন, the amount of nitrogen was calculated according to the following equation. প্রথমে আমরা নাইট্রোজেনের পরিমাণটা বের করব, পার্সেন্ট নাইট্রোজেন ইকুয়াল টু এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা একটু জানার চেষ্টা করবা। TS মাইনাস TB, TS হচ্ছে টাইটর ভ্যালু অফ দ্য স্যাম্পল, TB হচ্ছে টাইটর ভ্যালু অফ দ্য ব্লাঙ্ক। এখানে টাইট্রেশন করা হয় তো এই জন্য এটাকে টাইটর ভ্যালু আমরা বলছি। আসলে ওই জেলডাল মেথডের এক্সপেরিমেন্টটা করলে এটা ক্লিয়ারলি বুঝতে পারতাম। এনিওয়ে, এখন যদি নাও বুঝতে পারো শুধু জেনে রাখো বিষয়গুলো, পরে তোমাদের এটা করানো হবে অথবা পরের সেমিস্টারে, যদি কোনোদিন পরের সেমিস্টারে ক্লাস হয়। আচ্ছা দেখ, TS minus TB into strength of hydrochloric acid into 0.014 divided by weight of the sample into 100। অনেক প্রথমবার দেখলে হয়তো অনেক কঠিন মনে হবে, বা কিন্তু আসলে অনেক সহজ বিষয়। তোমরা যদি না বুঝতে অডিট হওয়ার কিছু নাই, ঠিক আছে, তোমাদেরকে এটা আবার করানো হবে। তারপরে the percentage of the nitrogen of the sample was multiplied by 5.58 to obtain the total crude protein present in the sample according to the equation. আমার এটা প্লান্ট স্যাম্পল ছিল বিধায় আমি 5.58 দিয়ে আমাকে গুণ করতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা স্লাইডটা একটু, স্লাইড দেখতে পাচ্ছ কি এখন? জি স্যার। দেখো জেলডাল মেথড যেটা বললাম, ঠিক আছে, এখানে প্রসিডিউরটা আছে, এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে। আগে স্লাইডটাই দেখতে পাচ্ছি। স্লাইড কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস জেলডাল মেথড, এই লেখা কি না দেখতে স্যার, পাচ্ছ? স্যার না দ্য স্যার, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন অফ দ্য স্যাম্পল ওয়াজ মাল্টিপ্লাইড, ওটা দেখাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনটা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয়, আচ্ছা বুঝতে পারছি, দাঁড়াও। কে হাত তুলছো কে? কেউ কিছু বলবা? হাত তুলছো কেউ?
এবার দেখতে পাচ্ছ? জি স্যার। এইবার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, এই যে জেলডাল মেথড লেখা দেখতে পাচ্ছ, জেলডাল বানানটা খেয়াল করো। Zeldal method. This is a more convenient and simpler method for the estimation of nitrogen and is largely used for the estimation of nitrogen in fertilizer, foodstuff, drug, etc. ঠিক আছে, এইটা আমাদেরকে আলাদাভাবেই একটা এক্সপেরিমেন্ট করানো হবে। আমার মনে হয় এখনই এটা নিয়ে এত মাথা নষ্ট করার কিছু নাই। ঠিক আছে, এই পদ্ধতিতে আমরা হলো তোমার কোনো একটা ফুডস্টাফের নাইট্রোজেনের পরিমাণটা বের করি, কিন্তু আমরা তো আসলে জানতে চাই প্রোটিনের পরিমাণ, তাই তো? এই কারণেই আমরা নাইট্রোজেনের যে পরিমাণটা পাই এই পদ্ধতিতে সেটাকে 5.58 অথবা 6.25 দিয়ে গুণ করে প্রোটিনে কনভার্ট করি। ওই জন্য ওই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। প্লান্ট স্যাম্পল হলে 5.58, অ্যানিমেল অরিজিন স্যাম্পল হলে 6.25। সেটা কোথা থেকে আসে সেটাও তোমরা জানবা যখন ওইটা পড়ানো হবে, তখন বিস্তারিত আলাপ করবো, অসুবিধা নাই। এটার প্রসিডিউরটা এরকম, দেখতে চাইলে দেখো। এটা আমার মনে হয় এখনই এটা দরকার নাই। এটা প্রথমে ডাইজেশন করতে হয় স্যাম্পলটাকে, তারপরে সেটাকে নিউট্রালাইজ করতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে, এবং সবার শেষে সেটা হলো টাইট্রেশন করে ওই যে ইকুয়েশনে যে দেখতে পাচ্ছ যে টাইটার ভ্যালু, ইকুয়েশন যে দেখালাম এর আগে ওয়ার্ড ফাইলে, টিএস মাইনাস টিবি, অর্থাৎ টাইটার ভ্যালু অফ স্যাম্পল মাইনাস টাইটার ভ্যালু অফ ব্লাঙ্ক, সেই দুটা ভ্যালু এই যে এখানে টাইট্রেশন যে করি সেখান থেকে পাই। একটা হলো স্যাম্পলের টাইট্রেশন, আর একটা সাইমালটেনিয়াস একটা ব্লাঙ্ক একটা। স্যার এটা কি স্যার, কিছুই তো মাথায় ঢোকে না। এটা মাথায় ঢোকে না, দরকার নাই, এটা দেখে যাও শুধু এখন। স্যার এই এক্সপেরিমেন্ট একটু কঠিন কেন? এই এক্সপেরিমেন্ট কঠিন না, মোটেও কঠিন না। দাঁড়া একটু, এক সেকেন্ড আমার একটা এই এক্সপেরিমেন্ট তো করতে হবে না তোমাদের এখন। এটা আমি তো বললাম যে এই যে প্রক্সিমেট অ্যানালাইসিস যেটা বলতেছি সেটা শুধু থিওরিটিক্যাল আলোচনা, তোমরা শুধু শুনবা। এখান থেকে পরীক্ষায় হয়তো বা কুইজ টাইপের বা শর্ট কোয়েশ্চেন কিছু আসবে, সেগুলো অ্যান্সার করবে। এগুলো তো করতে হবে না, কষ্ট করে দেখতে হবে না। শুধু এই যে যেটা জেলডাল মেথড যেটা বলছি সেটা করতে হবে। সেটা হয়তো বা এই সেমিস্টারে মনে হয় নাই, তোমাদের পরের সেমিস্টারে, যদি কোনোদিন পরের সেমিস্টারে ক্লাস করার সুযোগ হয় তোমাদের, তাহলে এটা পাবা। এত কঠিন না, এখানে অনেকে যে বক্স অ্যারো ট্যারো দেওয়ার কারণে হয়তো এরকম লাগতেছে, এটা আসলে কঠিন কিছু না, খুবই সহজ। শুধু এখন দেখে রাখো আর কি। প্রোটিন এস্টিমেশনের আরো অনেক মেথড আছে, কিন্তু আমরা এই যে কমনলি যেটা জেলডাল মেথড সেটাই ব্যবহার করি। ঠিক আছে, এটা এটা থাক, আরেকটা দেখো। ঠিক আছে, ক্রুড প্রোটিন গেল, ময়েশ্চার গেল, ক্রুড প্রোটিন গেল। এই ইকুয়েশনটা আরেকবার দেখি, ইকুয়েশনটা জানতে হবে আর কি। টিএস মাইনাস টিবি ইনটু স্ট্রেংথ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড into 0.014 divided by weight of sample into 100. Determination of crude fat. ঠিক আছে, এটা করতে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে অ্যাসিটনের সলিউশন। The working procedure very easy. Crude fat was determined with the help of a Soxhlet apparatus. এটা একটু খেয়াল করো, এই নামগুলো একটু জানার চেষ্টা করবো, এগুলো হয়তো বা ভাই বোর্ডে জিজ্ঞেস করতে পারে।
যে ক্রুড ফ্যাট কোন অ্যাপারেটাস ব্যবহার করে আমরা বের করি, বা কোন অ্যাপারেটাসের সাহায্য নিয়ে আমরা ক্রুড ফ্যাট নির্ণয় করি, সেটা হচ্ছে সক্সলেট অ্যাপারেটাস। বানানটাও খেয়াল করবা, সক্সলেট অ্যাপারেটাস। তোমরা জানো এটা আগে থেকে কোথাও অন্য কোনো প্র্যাকটিক্যাল বা না স্যার। জানো না? তাহলে একটু এগুলো যেহেতু প্রথম, অনেকের কাছে হয়তো বা সবার কাছে প্রথম, একটু খেয়াল করো, বানানটাও দেখো। ক্রুড ফ্যাট ডিটারমিনেশনের জন্য কি করতে হয়, মানে কাজ কি এর? বলছো বুঝিনি, আবার বলো। এই সক্সলেট অ্যাপারেটাস এটার কাজ কি? কাজ হচ্ছে এটার সাহায্যেই আমরা ক্রুড ফ্যাটটা বের করি। এখন তুমি যদি বলো যে এটা কিভাবে কাজ করে, এটার কয়েকটা পার্ট আছে, 3টা পার্ট আছে, সেই দিকে তো আমি যাচ্ছি না। দেখি চাইলে আমার এই যে পাওয়ার পয়েন্টটা বোধহয় আছে, দেখি দাঁড়াও। এই অ্যাপারেটাসের 3টা পার্ট আছে, 3টা পার্টে আবার 3 রকমের ভিন্ন ভিন্ন রকমের কাজ আছে। সেগুলো সবকিছু মিলেই হচ্ছে সক্সলেট অ্যাপারেটাস, এবং এটার সাহায্যে আমরা ক্রুড ফ্যাট নির্ণয় করি। ঠিক আছে, আমরা এখানে 3 গ্রাম স্যাম্পল নিয়ে কাজ করছিলাম। থিম্বল পেপার, এটা আবার একটা গুরুত্বপূর্ণ টার্ম। এগুলো টার্ম ভবিষ্যতে কাজে লাগবে, একটু জেনে রাখো। এটা এক ধরনের পেপার, মোটা একটা কাগজ, এটাকে আমরা থিম্বল পেপার বলি। লিপিড ক্রুড ফ্যাট বের করার সময় এটা আমরা ব্যবহার করি, এবং স্যাম্পলটাই থিম্বল পেপারের মধ্যে আমরা নিই। আচ্ছা, পরে সেখানে after evaporation of flask containing N acetone, the difference of weight of paired beaker and weight of oil beaker was used to calculate the crude fat equation টা দেখো। percent crude fat equation টা বুঝতে পারবে না, দেখো। weight of crude fat plus beaker minus weight of paired beaker divided by weight of the grounded sample into 100। এটা ওই আগের মতোই, ময়েশ্চার যেরকম করে করছিলাম দেখো একটা সেরকম। বুঝতে পারছো কি? তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। স্যার ওইখানে টাইটার ভ্যালু অফ ব্ল্যাঙ্ক, ওইটা স্যার ব্ল্যাঙ্ক মানে কি বুঝলাম না স্যার। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, আমি বললাম তো। একটা হচ্ছে স্যাম্পল, এই যে উপরে যতগুলো রিয়েজেন্ট দেখতে পাচ্ছ, জি স্যার। রিয়েজেন্ট আছে না? জি স্যার। ব্ল্যাঙ্কটা হচ্ছে সবকিছুই থাকবে, শুধু স্যাম্পলটা থাকবে না। আচ্ছা স্যার। স্যাম্পল ছাড়া সবই থাকবে, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা হচ্ছে এই স্যাম্পলের সাথে সাথে একটা ব্ল্যাঙ্ক নিয়েও আমরা কাজ করি। কারণ হচ্ছে যে টাইট্রেশন করলে দেখা যায় যে ওই রিয়েজেন্ট গুলোরও কিছু রিডিং থাকে, কিন্তু আমরা তো রিয়েজেন্টের রিডিং চাই না, আমরা শুধু স্যাম্পলেরটা চাই। সুতরাং রিয়েজেন্টের ওই রিডিং গুলোকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন রাখি, যাতে করে আমরা রিয়েজেন্টে যত রকমের ভ্যালু আছে টাইট্রেশনের, সেগুলো বাদ দিতে পারি। বাদ দিলে শুধু কি পাবো? স্যাম্পলেরটা পাচ্ছি। দেখো, পিএস এর মধ্যে রিয়েজেন্ট গুলো আছে, স্যাম্পল আছে। টিবিতে শুধু রিয়েজেন্ট গুলো আছে, মাইনাস করলে শুধু থাকে হচ্ছে স্যাম্পলের টাইট্রেশন ভ্যালু। খেয়াল করছো? এইটা টিএস কি? টাইট্রেট ভ্যালু অফ স্যাম্পল। এখন সারা রাত গীতা পড়ে যদি আবার বলো টিএস কি, তাহলে তো আচ্ছা ঠিক আছে, প্রথমবার দেখতেছে হয়তো এই কারণে একটু কঠিন বা লাগতেছে, কিন্তু এত কঠিন কিছু না, ভেরি ইজি। দেখো, ক্রুড ফ্যাটের যে ক্যালকুলেশন ইকুয়েশনটা দেখো, ক্রুড ফ্যাট প্লাস বিকারের ওজন, সেখান থেকে আমরা বাদ দিব টেয়ার্ড বিকারের ওজন ডিভাইডেড বাই স্যাম্পলের ওয়েট ইনটু 100। ভেরি সিম্পল ডিটারমিনেশন অফ অ্যাশ। দেখো, অ্যাশ বের করতে হলে আমাদের যে ইয়েটা লাগবে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে মাফল ফার্নেস। এগুলো কিন্তু জানতে হবে। আমি দেখো বোল্ড করে রাখতেছি। মাফল ফার্নেস,
ক্রুসিবলের মধ্যে স্যাম্পল নিয়ে সেটাকে আমরা রাখবো হচ্ছে মাকফুল ফার্নেসে। টেম্পারেচার মেনটেন করব, এক ধরনের ওভেন আর কি। টেম্পারেচার মেনটেন করতেছি 300°C ফর 3 আওয়ার্স। ঠিক আছে, তারপরে temperature of ashing is increased up to 600°C and operated for 9 hours. ঠিক আছে, তারপরে ক্রুসিবলটা কুল করা হয় এবং কিছুক্ষণ ডেসিকেটরের মধ্যে রাখা হয় and weight from the weights recorded, আচ্ছা ওয়েট না হয় আর কি, সহজ কথা। ক্যালকুলেশনটা দেখো, weight of ash divided by weight of sample into 100, very simple। ঠিক আছে, বুঝতেছ কি? না বুঝলে বলো, আবার বলি। ভিডিওটা দেখতে পারলে বেশি ভালো ছিল। এমনিতে স্যার বুঝতে পারছি তো। কি দেখতে পারলে প্রথম জন বলো, বুঝিনি। ভিডিও ভিডিও প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পারলে একটু ক্লিয়ার হতো। আচ্ছা আচ্ছা, আমি সেটার জন্য আসলে দুঃখিত যে আসলে কোনো ভিডিও নাই আমাদের কাছে। এবং আমি তো প্রথমেই বলছি যে তুমি ওই, আমরা যদি ক্লাসরুমেও ফিজিক্যালি ক্লাস নিতাম তারপরেও ক্লাস হতো, বুঝছো? এখানে সব দেখানোর সুযোগ নাই আমাদের এখানে। সেজন্য বলতেছি যে শুধু এই যে আমি যেগুলো বলতেছি সেই পয়েন্টগুলো একটু জানার চেষ্টা করো। যে স্যাম্পল, একটা ক্রুসিবলের মধ্যে স্যাম্পল নিয়ে সেটাকে আমরা মাকফুল ফার্নেসে 300°C টেম্পারেচারে 3 ঘন্টা রাখবো। এরপরে ধীরে ধীরে 600° পর্যন্ত টেম্পারেচারকে রাইজ করবো, 2 ঘন্টা টোটাল রাখবো আমরা। ঠিক আছে, তারপর সেখান থেকে বের করে ঠান্ডা করব এবং আবারও ক্রুসিবলের ওয়েট নিব, নিয়ে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি সেটার সাহায্যে অ্যাশ পার্সেন্টেজ বের করব। স্যার অ্যাশটা স্যার কি বেসিক্যালি স্যার? অ্যাশটা কি সেটাই জানো না? অ্যাশটা হচ্ছে মিনারেল, ইনঅর্গানিক সব কিছু জ্বালানো পোড়ানোর পরে যেগুলো পড়ে থাকে ছাইয়ের মতো দেখবা, সেইগুলোই হচ্ছে অ্যাশ। নাম থেকে তো বুঝতে পারছো। আর স্যার স্যাম্পলটা কি স্যার বেসিক্যালি? হ্যাঁ, মানে কি ধরনের হতে পারে? স্যাম্পল তুমি নিজেও স্যাম্পল হয়ে যেতে পারো, যে কোনো ধরনের। বুঝতে পারছো? মানে স্যার যে কোনো প্রাণী, মানে স্যার মানে জীবের উপাদান, প্লান্ট স্যাম্পল হতে পারে, অ্যানিমেল অরিজিন স্যাম্পল হতে পারে, মিট হতে পারে। বুঝতে পারছো? চাল ডাল যে কোনো কিছু হতে পারে। আমরা এটা কিভাবে বলি, অনেক সময় তোমরা শুনছো না যে চালের মধ্যে, তোমাদের কি এগুলো পড়েনি এখনো? চালে প্রোটিন আছে কত পার্সেন্ট, ডালে প্রোটিন কত পার্সেন্ট। ডাল হচ্ছে কি গরিবের মাংস, কেন প্রোটিন একটু বেশি থাকে, সেটা কিভাবে জানলাম? সেটা তো এই যে এই প্রক্সিমেট অ্যানালাইসিস করে জানতে পারছি। বুঝতে পারছো? এইগুলো মানে অবাস্তব কিছু আমি বলতেছি না, এগুলো কিন্তু আমরা, তোমরাও এগুলো ব্যবহার করো যে এত পার্সেন্ট প্রোটিন, এত, কিন্তু এইগুলো এই যে আমরা প্রক্সিমেট অ্যানালাইসিস যেটা করতেছি এখন, সেইটার সাহায্যে বের করা হয়। বুঝতে পারছো? বিভিন্ন রকমের মেথড আছে, সেগুলো অবলম্বন করেই আমরা জানতে পারি আসলে। বুঝছো? এখন কি রিলেট করতে পারছো যে আসলে কি জিনিস? স্যার এখন স্যার একটু বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো যে আমরা যে বলি বিভিন্ন সময় কোনটাতে কত পার্সেন্ট প্রোটিন আছে, ময়েশ্চার কিরকম, সেগুলো এই যে এখান থেকে জানি, এই পদ্ধতিগুলো থেকে। তারপরে এই যে অ্যাশ গুলো, এখন হচ্ছে ডিটারমিনেশন অফ ক্রুড ফাইবার। এই রিয়েজেন্ট গুলো আমরা ব্যবহার করি। ওয়ার্কিং প্রসিডিউর অনেক বড়, এটা আমি রিড আউট করতে চাচ্ছি না তোমাদের। এখান থেকে আসলে প্রসিডিউর পড়ে নিও, এখান থেকে আসলে তেমন কিছু নাই, একদম রেগুলার কিছু কথাবার্তা। এই যেমন এই যে মাকফুল ফার্নেস, সেখানে রাখতে হয় 600°তে 4 ঘন্টা। ঠিক আছে, এইরকম কিছু কথাবার্তা আর কি, ওই আগের মতোই। ক্যালকুলেশনটা দেখো খুবই সিম্পল, আগের মতোই। ওয়েট অফ ক্রুড ফাইবার, ওয়েট অফ
স্যাম্পল ইন্টু 100। তারপর আসে কার্বোহাইড্রেট। খেয়াল করো এখানে কিন্তু আমরা বললাম হলো ফাইবার, সেইটা বলতেছি আবার বলতেছি হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ কি দুইটা কিন্তু দুই রকম জিনিস, সেটা মাথায় রাখবা। কার্বোহাইড্রেট এটা আমরা প্রক্সিমেট অ্যানালাইসিস ইউজ করো সবাই। করছো কার্বোহাইড্রেট এখন যেটা দেখতে পাচ্ছ চোখের সামনে, সেটা আমরা প্রক্সিমেট অ্যানালাইসিস করে বের করি না, সেটা হচ্ছে উপরের পাঁচটা বের করি, উপরের পাঁচটা বের করার পরে এই যে সবগুলো যোগ করে 100 থেকে বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে আমাদের পার্সেন্ট কার্বোহাইড্রেট। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো না বুঝছো? কথা বলো। না বুঝলে দেখো এটা ভেরি ইজি ইকুয়েশন। পার্সেন্ট কার্বোহাইড্রেট, হ্যাঁ এই যে এই পাঁচটা তো আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন ইকুয়েশনের সাহায্যে, বিভিন্ন মেথড অবলম্বন করে ইকুয়েশনের সাহায্যে আমরা বের করছি এগুলা। ময়েশ্চার মিউট করো, ময়েশ্চার, ফ্যাট, অ্যাশ, রিফাত মিউট করতো। ফ্যাট, ক্রুড ফাইবার, ক্রুড প্রোটিন সাথে বের করলাম, সেই পাঁচটা যোগ করে 100 থেকে মাইনাস করলে যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে পার্সেন্ট কার্বোহাইড্রেট, অথবা বলা হয় NFE, অর্থাৎ নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট। এর মধ্যে কোনো রকমের কোনো নাইট্রোজেন থাকবে না, আর এগুলোর মধ্যে সামহাও নাইট্রোজেন থাকতেও পারে। বুঝতে পারছো? সেই কারণেই বা মিক্সচার থাকে, এগুলো আসলে বিশুদ্ধ ফ্যাট না, বিশুদ্ধ ফাইবার না, সেজন্যই আমরা এগুলোকে বলছিলাম ক্রুড ফ্যাট, ক্রুড ফাইবার, ক্রুড প্রোটিন। মিক্সচার বা ভেজাল থাকতে পারে, সেগুলোকে আমরা বাদ দিয়ে একদম নিশ্চিন্ত হচ্ছি যে সেটা হচ্ছে পার্সেন্ট কার্বোহাইড্রেটের মধ্যে কোনো রকম নাইট্রোজেন নাই, সেই জন্য আমরা এটাকে নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্টও বলতে পারি বা বলি। এই মোটামুটি প্রক্সিমেট অ্যানালাইসিস। তোমার প্রসিজিওর গুলো পড়ো, কিন্তু ধরো পরীক্ষায় এটা তোমাদেরকে লিখতেও দেওয়া হবে না, জিজ্ঞেসও করা হবে না, কিন্তু এই যে ইকুইপমেন্ট গুলো নাম বলছি মাঝে মধ্যে, তারপরে টেম্পারেচার এবং টাইম, সেগুলো একটু জেনে নিও। এই যেমন এখানে বলছি এটা। স্যার পিডিএফটা দিয়ে দিয়েন। পিডিএফ না ওয়ার্ড ফাইল? আচ্ছা দিয়ে দিব, অসুবিধা নাই। ওই তো স্যার। কিছুই বোঝনি মনে হচ্ছে, এমন হতাশার সুরে বললা। হালকা পাতলা একটু, হালকার উপর ঝাপসা। ঝাপসা? এই রকমের টার্ম গুলো আগে শোনোনি বা আগে কোথাও পড়োনি? না স্যার। না স্যার এরকম পুরো পড়া হয়নি স্যার। প্রথম হওয়ার কারণে হয়তো বা এরকম ঝাপসা মনে হচ্ছে। তুমি যদি নিজে আবার একটু পড়ো তখন আরো একটু ক্লিয়ার হবে, এবং প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবা পরে, অসুবিধা নেই। ওকে স্যার। পরে কোথাও কোনো ক্লাসে দেখানো হলে মেসেঞ্জারে নক করতে পারো, মেইল করতে পারো, বিভিন্ন উপায় আছে, যে কোনো উপায়ে নক করবা, আমি অ্যানসার করার চেষ্টা করবো আর কি। এগুলো দেখবে যে আমি বোল্ড করে রাখতেছি, টেম্পারেচার, টাইম, তারপরে ইনস্ট্রুমেন্ট, এইগুলো একটু জানার চেষ্টা করো। ফুল প্রসিডিউর তোমার এখন জানার দরকার নাই, কঠিন লাগবে তোমার বেশি। ক্রুড প্রোটিন বললাম তো, এই যে ক্রুড প্রোটিন যে জেলডাল মেথডে বের করি, সেটা একটা এক্সপেরিমেন্টই থাকবে, তখন বিস্তারিত জানবা। আপাতত এই যে ঝাপসা যেটা জানছো, ঝাপসাটাই জেনে রাখো। এনপিএন কি এখানে, এবং এটাকে ক্রুড বলি কেন, কারণ এনপিএন থাকে। তারপরে হচ্ছে যে জেলডাল মেথড দিয়ে বের করি। তারপর ইকুয়েশনটা একটু দেখবা, যদিও হয়তো বুঝতেছো না, ইকুয়েশনটা দেখবা। ক্রুড ফ্যাট দেখবা, খুবই সিম্পল। এখানে থিম্বল পেপার নামের মতো একটা টার্ম আসছে, সেটা একটু মনে রাখবা। সক্সলেট অ্যাপারেটাস ব্যবহার করি, সেটা মনে রাখবা। ডিটারমিনেশন অ্যাশ, টেম্পারেচার, টাইম, আবারও বলতেছি, মাকল ফার্নেস, টেম্পারেচার, টাইম, 400 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বাড়ায় 9 ঘন্টা পর্যন্ত অপারেট করি, এগুলো একটু জানবা।
আর হচ্ছে প্রত্যেকটার ইকুয়েশন মনে রাখবা। কঠিন কিছু না, শুধু ওই প্রোটিনেরটা একটু অন্যরকম, বাকিগুলো অনেকটাই সিমিলার, একটা জানলে আরেকটা পারবা। কার্বোহাইড্রেট বা নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট কি ইকুয়েশন সেটা একটু মনে রাখবা, বাস এতটুকুই। বলো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু জানতে চাও কিনা বলো। স্যার কার্বোহাইড্রেট এস্টিমেশন, আচ্ছা বলো। বলো একজন বলো। স্যার কার্বোহাইড্রেটটা কি স্যার মানে 100 থেকে বাকি সবগুলা স্যার বাদ দিয়ে দিলেই কার্বোহাইড্রেটের হ্যাঁ পরিমাণ? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, এই যে বোল্ড করে রাখছি, মার্ক করে রাখছি, সেটাই লাল দাগ দিছি, দেখছো? 100 থেকে সব বাদ দিয়ে দেবা। স্যার এখন এগুলো বাদে অন্য কিছু থাকতে পারে না, যে মানে 100 থেকে বাকি যা, এগুলো থেকে যেগুলো বাকি থাকবে সবই কার্বোহাইড্রেট হইতে হবে? হ্যাঁ, আর তো কিছু নাই অবশিষ্ট, আর কি থাকতে পারে বলো? স্যার কোনো কন্টামিনেন্ট বা এরকম কিছু ভেজাল কিছু থাকতে পারে না? ভেজাল তো আমরা ধরেই নিছি যে এগুলোর মধ্যে ছিল, এই যে সেজন্যই তো আমরা এগুলোকে ক্রুড বলছি, পিওর তো বলিনি, আমরা তো মেনেই নিছি ওগুলোর মধ্যে ভেজাল আছে সাম এক্সটেন্ট। বলো আর কিছু বলো। স্যার একটু নিচের স্যার এই প্র্যাকটিক্যাল নিয়ে কোশ্চেন নেই, আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল স্যার খাতায় লিখিনি, যেহেতু বায়োকেমিস্ট্রি প্রথম আমরা জানিও না কিভাবে লিখতে হয়, আমাদের যদি এই ক্ষেত্রে একটু গাইড দিতেন বা যে কোনো একটা মানে স্টেপ আমরা লিখবো কি লিখবো না, খাতাটা কমপ্লিট থাকলে তো অনেক উপকার হতো। খাতা তোমরা লিখবা কি লিখবা না এটা আসলে ডিপার্টমেন্টে আসলে আমি একা বললে হবে না, এটা সবাই মিলে, কারণ সবাই তো ক্লাস নেবে। আমি তোমাদের বললাম লিখতে, অন্য স্যার নিষেধ করলো, তাহলে কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? সুতরাং একটা মিটিং করেই জানাতে হবে, সেই মিটিং সেরকম কোনো আলাপ আলোচনা আমাদের হয়নি এখনো, বুঝতে পারছো? তখন আমরা জানাবো, তোমাদেরকে জানাবো। আচ্ছা আর কিছু, তোমরা স্যালাইভারি অ্যামাইলেজ ভিডিও দেখতে চাচ্ছিল, আমার কাছে মনে হয় আছে, দেখবা কি নাকি জন স্যার বলছে ক্লাস নেবে আরেকটা? স্যার সোহান স্যারের ক্লাসে দেখবো না। ওকে, বিরক্ত হয়ে গেছে এতক্ষণ কথা শুনতে শুনতে, কোন রকম মজার কোনো কথা নাই, শুধু খারাপ খারাপ কথা, কঠিন কঠিন কথা, তাই না? না স্যার, এই জিনিসটা আমার একদম নতুন তো আমি সেটাই বলতেছি, এবং আবারও বলতেছি, মানে প্রেশার নেওয়ার কিছু নেই, প্রথমবার নতুন একটা জিনিস দেখলে এরকমই মনে হবে। কে বললো যে ঝাপসা, সেটাই স্বাভাবিক, তোমরা আবার একটু পড়বা না। আমার তো, আমি তো তোমাদেরকে গুলে খাওয়াই দিতে পারি, তোমাদের নিজেদের পড়তে হবে তো। এবং আমি তো সেই সুযোগটা রাখতেছি যে কোনো রকমের প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করবে, মেসেঞ্জারে যে কোনো সময় করতে পারো, মেইল করতে পারো, কোনো অসুবিধা নেই, চেষ্টা করবো অ্যান্সার করার। সেইটাই, আমি তোমাদেরকে এই টপিকটার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম, তোমরা নিজেরা পড়বে, এবং এই বিষয়গুলো বারবার সামনে আসবে, সামনের সেমিস্টার গুলোতেও কোনো না কোনো জায়গায় তোমরা পাবা, ময়েশ্চার, প্রোটিন, লিপিড বা ফ্যাট, বুঝতে পারছো? প্রক্সিমেট অ্যানালাইসিস, বা কেউ কেউ হয়তো মাস্টার্সেও সময়ও কাজ করবে, যেমন আমি করছি, সিউইড নিয়ে কাজ করছি, এই দেখো এগুলোকে বলা হয় মেরিন ম্যাক্রোঅ্যালগি, যেগুলা সামুদ্রিক শৈবাল, নাম শুনছো? শৈবাল, জি স্যার। হ্যাঁ, সিউইড বলে যেগুলা, বা মেরিন ম্যাক্রোঅ্যালগি, আমি সেগুলো কাজ করছি। এই দেখো আমি নিজেই, এটা হলো মহেশখালীর কাছে, সেখানে আমি গিয়ে স্যার এটা আছে কালচার স্যার। করার, হ্যাঁ এটা আমি, এগুলো হচ্ছে কালচার করার চেষ্টা করতেছে, এটা মনে করতেছে জমি তো, কিন্তু যখন জোয়ার হয় তখন এইটা পুরোটাই একদম ডুবে যায়, হাঁটার সময় এরকম পানি নেমে যায়, তখন আমি নামছিলাম, নেমে। কোথায় স্যার এটা? কুয়াকাটা? এটা মহেশখালীর কাছে, কক্সবাজার। মহেশখালী, বুঝছি হ্যাঁ, স্যার। মহেশখালী যেতে হয় না, এই পাশ থেকে মহেশখালী দেখা যায়, এই পাশ থেকে ওই পাশে মহেশখালী দেখা যায়।
ওই পাশে মহেশখালী দেখা যায়। আমারই তো হচ্ছে আরে সাদা সাদা গুলা কি স্যার? ওগুলো বয়া বলে, ওই যে যখন পানি আসে হ্যাঁ। তখন এই যে এগুলো ভেসে ওঠে, বুঝছো? ও এই দড়িগুলো সহই এগুলো ভেসে ওঠে। স্যার এগুলো কি এডিবল? অবশ্যই এগুলো হচ্ছে এডিবল, কিন্তু এই যে আমরা পরিচিত না, প্রথমবার দেখতেছো ঝাপসা লাগতেছে, তাই তো? কিন্তু এগুলা তুমি যদি কোনোদিন হয়তো বা যাবা জাপান, কোরিয়া বা ক্যাম্বোডিয়া এরকম দেশে যদি যাও, তুমি এইগুলা খেতে না চাইলেও তোমার মিলের মধ্যে এগুলো চলে আসবে, তারা এত খায়। জি এত স্যার। খায়। জায়গায় তোমার এখানে কালচার করতেছে কেন স্যার বাংলাদেশে? বুঝি নাই। বাংলাদেশে এগুলো কালচার করতেছে কেন মহেশখালীতে? কারণ এগুলোর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে গ্রোয়িং পপুলেশন। যেভাবে জনসংখ্যা বাড়তেছে, অল্টারনেটিভ ফুড সোর্স চিন্তা না করলে আর কোনো উপায় নাই বাংলাদেশে। তারা হ্যাঁ বলো। জাপানে এগুলো খাইতে হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খায়। তুমি গেছো জাপানে? না স্যার, ইচ্ছা আছে। যাবা, অসুবিধা কি, পড়ালেখা শেষ করো, যাবা। অবশ্যই খায় এবং প্রচুর পরিমাণে খায়। স্যার এগুলা খাইছেন আপনি? কিরকম স্বাদ? আমি খাওয়ার সুযোগ হয়েছিল যে আমার চিপস এর মাধ্যমে খাইছি আর কি। সিউইডের চিপস, বুঝতে পারছো? চিপসের মধ্যে সিউইড মেশানো, সেইটা আমার কিরকম খাওয়ার। টেস্ট? খাইতে টেস্ট বলতে আসলে একটা ফ্লেভার আছে, অনেকের কাছে সেটা অড লাগবে, বিশেষ করে আমরা যারা বাঙালি বা খেয়ে অভ্যস্ত না, তাদের কাছে স্মেলটা অড মনে হবে। তাছাড়া আর অন্য কোনো সমস্যা নেই। জাপানে তো অনেক এরকম, তোমরা একটা সার্চ করে দেখতে পারো, ইন্টারেস্টিং এগুলা। তোমার হচ্ছে একটা ওই সিউইডের অনেকটা পাতার মতো, তো কিছু কিছু আছে পাতার মতো, সেই পাতার মধ্যেই তোমার হচ্ছে ভাত মাছ সবকিছু ওরা একদম মুড়ায় দেয় এবং ওরা পাতা সহই খেয়ে ফেলে। পাতাটাকে প্লেট হিসেবে ব্যবহার করে, আবার প্লেটই মনে করে খেয়ে ফেলে, কারণ ওটা সিউইডের পাতা প্লেট, ওরা তো সিউইড খায়, প্রচুর পরিমাণে তারা খায়। এবং এটা আমরা চিন্তা করতেছি অল্টারনেটিভ ফুড সোর্স হিসেবে এটাকে বাংলাদেশে এটাকে জনপ্রিয় করা। বিভিন্ন উপায়, প্লাস হচ্ছে এগুলোর অনেক রকমের মেডিসিনাল ভ্যালু আছে, বুঝতে পারছো? তোমাদের যদি ধৈর্য কুলায় তাহলে আমি তোমাদেরকে দেখাইতে পারি। দেখো আমি যে কাজটা করছি সেটা একটা পাবলিকেশন আমরা করছিলাম, এটা আমি ফার্স্ট অথর। সেখানে দেখো টাইটেলটা শুধু দেখো, নিউট্রিশনাল ভ্যালু, phytochemical profile, antioxidant property, aggregating potential of macroalgae from coasts of Cox's Bazar and Saint Martin's Island of Bangladesh. বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কক্সেস বাজার থেকে আমরা 5টা ম্যাক্রো অ্যালগি বা সিউইড নিয়ে এগুলো অ্যানালাইসিস করছি আমরা। এই যে নিউট্রিশনাল ভ্যালু দেখতেছো, এটার মধ্যে আমরা হচ্ছে প্রক্সিমেট অ্যানালাইসিসটা করছি। অর্থাৎ প্রক্সিমেট অ্যানালাইসিস না করলে তো আমরা বলতে পারবো না যে আসলে কত পার্সেন্ট প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এগুলো আছে। সেটা করেই আমরা এই নিউট্রিশনাল ভ্যালুটা আমরা বলতে পারছি। তোমরা কি এখন এই প্রক্সিমেটটা একটু রিলেট করতে পারো যে আসলে প্রক্সিমেটটা কি জিনিস, কি কাজে লাগে? এটা যে নিউট্রিশনাল ভ্যালু জানার জন্য লাগে, বুঝতে পারছো? জি স্যার। অবাস্তব কিছু না, দেখো এই আমি এই কাজগুলোই করছি আর কি। সুতরাং ওই যে তোমাদেরকে ওয়ার্ড ফাইলের মধ্যে যেটা দেখালাম সেটা আমরা এই যে এই একটা ছোট প্যারার মধ্যে এখানে নিয়ে আসছি। পেপারে তো অত বড় লেখা দেওয়া যাবে না, ছোট্ট করে শুধু এক লাইনে বলতে হবে। ক্রুড প্রোটিন, এটা আমরা মাইক্রোজেলডাল মেথডে বা এই মেশিনের সাহায্যে করছি। ক্রুড ফ্যাক্টর, অক্সলেট, ফাইবার, অ্যাশ, ময়েশ্চার, এগুলো আমরা এওএসসি মেথডের সাহায্যে করছি। এওএসসি আমরা বলছিলাম 2 মিনিট হচ্ছে
অ্যাসোসিয়েশন অফ অফিসিয়াল অ্যানালিটিক্যাল কেমিস্টস, এগুলো জেনে রাখো। এখনই তোমাদের খুব কষ্ট করে মনে রাখতে হবে এরকম কিছু না, শুধু শোনো পরিচিত। তাহলে এরপরে যখন শুনবা তখন আর প্রথম শুনতে হবে না, দ্বিতীয়বার শুনবা। বুঝতে পারছো? প্রথমবার শুনে যে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এরকম না, এইটাই। ঠিক আছে, আমি শেয়ার লিংক বন্ধ করলাম। তোমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে দিব? স্যার লিংক দিলে ভালো হয়। স্যার হ্যাঁ? লিংক দিলে স্যার ভালো হয়, গুগল লিংক, ফর্ম লিংক স্যার, ডক্সের। আর স্যার না হলে হয়তো সবাই চ্যাট বক্সে দেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই। কতজন আছে প্রেজেন্ট এখানে? 220। এখন স্যার 220 জন। আচ্ছা, কতজন থাকে নরমালি এরকমই? জি স্যার, মানে অনেক সময় স্যার বৃষ্টি হচ্ছে তো আজকে, আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে অনেকেই। তাহলে সবাইকে দিয়ে দিলে তোমাদের আপত্তি আছে? না স্যার। না স্যার। না স্যার, দিয়ে দেন। সেটাই, অনেকে হয়তো এমনও আছে অনেক চেষ্টা করেও হয়তো বা জয়েন করতে পারতেছে না, জি স্যার, অনেক আছে। তাই না? জি স্যার। তো সবাই প্রেজেন্ট থাকলা অসুবিধা নাই। আর তোমাদের কোনো বন্ধু ধরো ওই রকম যদি হয় যে হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে, পারেনি, তাদেরকে হেল্প করো। তাদেরকে তোমরা যেটা বুঝতে পারছো বা আমি যেগুলো বলছি একটু ইম্পর্টেন্স দিয়ে সেগুলো একটু কনভে করবা, তাদেরকে বলবা। ঠিক আছে, এতে করে তোমার নিজের উপকার হবে। ঠিক আছে, ক্লাসটা শেষ করে দিই। কেউ কিছু বলতে চাও কিনা বলো, ফ্লোর ইজ ওপেন। স্যার আসসালামু আলাইকুম। সালাম স্যার বলতে আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, শেষ করে দিচ্ছি।